জায়গায় যে কোনো মানুষই একা, এবং সেই একাকিত্বের জায়গাটা ছুঁতে আমার খুব ভাল লাগে। পারো পারো, দাঁড়া, যেও না। করো করো, যা ইচ্ছে তোমার তাই করো, শুধু শুধু বাড়ি ছেড়ে চলে যেও না। পারো, তোমার নয় অফিস আছে, বন্ধু বান্ধব আছে, ওই পাগল মেয়ে ছাড়া আমার আর কে আছে বলো? শিল্প সৃষ্টির জন্য একাকিত্বটা খুব জরুরিও। পায়রা, পরিচালিকা হবার আগে একটা বিরাট সময় গেছে, যেরকম সিনেমার সঙ্গে থাকা, সিনেমার যে একটা পরিবেশ সেটা তোর বাড়িতে ছিল। ও ভীষণ ভাবে ছিলই তো। হ্যাঁ, তার কারণ ফিল্ম সোসাইটি, চিদুদা, সুপ্রিয়াদি, মানিকদা এবং অন্যান্য যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল। সুতরাং ছোটবেলায় সিনেমার সম্পর্কে উৎসাহ তৈরি হয়েছিল নিশ্চয়। উৎসাহ তো হয়েছিল, মানে আমাদের কি হতো, ওই বড়দের ছবি ছোটদের ছবি ব্যাপারটা আদৌ বাড়িতে ছিল না। আমরা মানে বাবা মার সঙ্গে দেখতে গিয়েছি সব রকম ছবি। ওখানে একটা তো আমাদের বাড়িতে যে পাম অ্যাভিনিউর বাড়ির বারান্দায় একটা মস্ত বড় বারান্দা ছিল, সেখানে 8 মিলিমিটারের ছবি তো দেখানোই হতো। সেখানে আমরা প্রচুর আইজেনস্টাইন দেখেছি, তারপরে প্যাশন অফ জোন অফ আর্ক দেখেছি, অনেক ভালো ভালো ছবি দেখেছি। তারপরে ফিল্ম সোসাইটিতে বাবা মার সঙ্গে গিয়ে রকো অ্যান্ড হিজ ব্রাদার্স, তারপরে ধর তো রেড বিয়ার্ড, প্রচুর ভালো ভালো ছবি সেই সময়টা দেখছি। বার্গম্যান দেখেছি তো বটেই। ইনফ্যাক্ট একটা ওই বাচ্চারা না ছোটবেলায় সব বিয়ে দেখে তো, ওয়াল্ট ডিজনি, তারপরে আমরা দেখতাম, আমাদের বারণ ছিল সব ছবি দেখা। ইনফ্যাক্ট আমাদের মার্কস ব্রাদার্স দেখানো হয়েছে, কিন্তু মেইনলি আমাদের একটা মানে ফিল্ম ডায়েট ছিল কিন্তু ইন্টারন্যাশনাল ক্লাসিক্স। সেটা তো একটা সুফল আছেই, যে কারণে আমি এখন এত বলি যে এই যে স্কুল লেভেলে বাচ্চাদের, এলিমেন্টারি স্কুল লেভেলে বাচ্চাদের শুধু মানে কিছু শেখাতে টেখাতে হবে না, শুধু তাদের ভালো ছবি দেখার, সারা পৃথিবীর ক্লাসিক দেখার সুযোগটুকুন করে দাও, সো দ্যাট দে নো যে এর কোন একটা অল্টারনেটিভ আছে, যেগুলো টেলিভিশনে দেখছে বা একদম মেইন স্ট্রিম সিনেমা যা দেখছে তার একটা মানে বিকল্প আছে, কিছু বোধ তৈরি হওয়া, টেস্ট তৈরি হওয়া। এক্স্যাক্টলি। কিন্তু যখন জোন অফ আর্ক দেখেছিস তখন সেই ফালতুনতি যে অবস্থা, ওই বয়সে কেন মনে হয়েছিল? আমার না তখন একটা রোগ ছিল, আমি ভীষণ কাঁদতাম, মানে আমি খুব ইজিলি মানে অভিভূত আপ্লুত হয়ে যেতাম, ভীষণ কেঁদে টেঁদে ফেলতাম, মানে ভীষণ ইমোশনাল ছিলাম। তো ওইটা দেখে আমি মানে অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম, মানে বেশ কয়েকদিন ধরে কেঁদেছিলাম, এবং খুব খুব একটা এফেক্ট হয়েছিল আমার ওপর। আমার ছোট বোন তো ভয় পেয়েছিল, কিন্তু দেখ এই যে ভয় পাওয়া বা রকো অ্যান্ড হিজ ব্রাদার্স এর মধ্যে যে ভায়োলেন্সটা ছিল, যদিও ভায়োলেন্সটা কখনো প্রপাগেট করা হচ্ছে না বা টিটিলেট করার জন্য ভায়োলেন্সটা নয়, এগুলোর জন্য কিন্তু ট্রমা তো কিছু হয়নি আমার। তাহলে তোর অ্যাকচুয়ালি সিনেমার দর্শক ছিল, এটা নিয়ম তো, সিনেমার দর্শক সে হাসবে, কাঁদবে, ভয় পাবে, সেটাই তো সিনেমার ম্যাজিক। বল, মিউজিকের মতো একেবারে সরাসরি যা এফেক্ট হয় মানুষের, কিন্তু দেখ ট্রমা হয়নি, জানিস তো। পরে ডোনাকে, যখন ডোনার বোধহয় 15 না 16 বছর বয়স, আমি ক্রাইজ এন্ড হুইসপার্স দেখতে নিয়ে গিয়েছিলাম। তো মনে আছে ক্রাইজ এন্ড হুইসপার্সে ওই শি উন্ডস হারসেলফ একটা কাঁচের টুকরো দিয়ে, সেটা দেখে খুব শকড হয়েছিল, কিন্তু ট্রমাটাইজ তো হয়নি। অন দ্য কন্ট্রারি, আমি একটা ছোট্ট একটা ইনসিডেন্ট বলছি, যে কঙ্কনাকে আমি যখন আমি ইয়েতে ফেস্টিভ্যাল, মানে তোর মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে, ও ছোট্ট ডেলিগেট হয়ে আমার সঙ্গে গিয়েছিল, ও ইমামুরার ব্ল্যাক রেইন দেখছিল। সেখানে অন্য সব ছবি না, ও কিরকম একটা
এই ধর সেক্স সিনস বা কিছু পেছন ফিরে বসে থাকতো, ঘুমিয়ে পড়তো। এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে সেক্স সিনস দেখলেই লোকে একদম ভীষণ করাপ্টেড হয়ে যায় না, ও পেছন ফিরে ঘুমিয়ে টুমিয়ে পড়তো। কিন্তু ইমামুরার ওটা দেখে, যেখানে একটা বাচ্চা ছেলে পুড়ে গেল এবং বাবা বাঁচাতে পারলো না, স্ট্রেট আমার দিকে তাকিয়ে বললো, আমি যদি ওরকম ভাবে পড়ে যেতাম তুমি কি আমায় বাঁচাতে? আমি সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ বাঁচাতাম। কিন্তু এটা আমার মনে হয় বাচ্চাদের উপর খারাপ এফেক্ট হতে পারে। কিন্তু এমনি আমরা তো সব রকম ছবি দেখেছি, অনেক ছবি বুঝতাম না রে। আর বাবা মা নিশ্চয় আলোচনা করতেন ছবি নিয়ে আলোচনা করতেন। অ্যাকচুয়ালি অনেকে আসতেন তো সেই সময়টা ফিল্ম সোসাইটিতে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করতেন। আর আমাদের কখনো বলা হয়নি যে এখানে থেকো না বা বড়দের মধ্যে থেকো না, আমরা থাকতাম। তার ধর কিছুদিনের মধ্যেই তো এই যে বয়সটার কথা বলছিস, মধ্যেই তোকে ছবি অভিনয় করতে হলো মানিকদের ছবিতে সমাপ্তি। তার কিছুদিন পরে। কত তখন তো 13-14 বছর বয়স। আমরা যখন ছবি দেখেছি, মানে আমরা সেই 7-8 বছর বয়স থেকে ছবিই দেখছি, বুঝেছিস তো। এমনকি সব স্কুলে আমার মনে আছে সব মেয়েরা কি অগ্নি পরীক্ষা টরীক্ষা সব দেখতো, সুচিত্রা উঠতাম এবং গল্প করতাম। আমার না খুব দুঃখ হতো যে আমাদের দেখতে দেয়া হয় না বাংলা ছবি। তো তারপরে বাবা বললেন দাঁড়াও, একটা ছবি আসছে সেইটা তোমরা দেখতে পাবে। সেটার জন্য ওয়েট করতে হয়েছিল, সেটা হচ্ছে পত্রপাঁচালী। সেই প্রথম বাংলা ছবি দেখা। তখন কান্না পায়নি? হ্যাঁ, আমি কেঁদেছিলাম। আমাকে আবার অনেকে উমা দাশগুপ্ত বলে ভুলও করতো। ওইরকম তখন ওই ট্রেনে একটা ঝুঁটি বাঁধতাম, ওইরকম ধরনের বয়স সমবয়সী প্রায়। আচ্ছা, সমাপ্তিতে তুই যখন অভিনয় করেছিলি তো একটা ধারণা ছিল সিনেমা কিভাবে হয়, কিন্তু সিনেমা কিভাবে তৈরি হয় তার তো কোনো ধারণা ছিল না। কোনো ধারণা। তার এখন শুটিং দেখেছিলি? না না। ফলে সমাপ্তিতে প্রথম সিনেমার কারিকুরি যা আছে, আলো, ক্যামেরা, সাউন্ড, এত লোক ঘিরে রয়েছে, কথা বলছি, মুখের সামনে একটা মাইক্রোফোন, এইগুলো নিয়ে তো একটা সমস্যা হয়েছিল কি প্রথমে? হয়নি খুব একটা। যে সমাপ্তি আমার মনে পড়ে, যেটা আমার মনে হয় যে এই দৃশ্যটা বোধহয় পরবর্তীকালে সিনেমা করতে গিয়ে মনে হয়েছে কিভাবে তোলা হয়েছিল, যেখানে মৃন্ময়ী জ্যোৎস্নায় ঘুরে গেছে সমস্ত নদীর ধার, সে পুরনো রথটা পড়ে রয়েছে। চমৎকার জায়গা। মৃন্ময়ী যখন গিয়ে কাঠবিড়ালটাকে দেখে তার আনন্দে সে দোলনায় তুলতে থাকে, আর চমৎকার মিউজিক কম্পোজ করেছে, প্রথম নিজের করা মিউজিক। ওই দৃশ্য তোলা হয়েছিল, আমরা দেখি পর্দায় চন্দ্রালোকিত দৃশ্য, কিন্তু যেটাকে আমরা ডে ফর নাইট বলি, মানে দিনের বেলা তোলা হয়েছিল নিশ্চয় ভর দুপুরে, একদম মানে ওই 12টা থেকে 2টো। হ্যাঁ, ওই সময়টা তোলা হয়। তখন অদ্ভুত মনে হয়নি? অদ্ভুত তো লেগেছিল। আমি তো জিজ্ঞেস করলাম, নিশ্চয় তুই স্ক্রিপ্টে খানিকটা জানতিস? আমি জানতাম যে ওটা রাত্রির বেলাও পালিয়ে গেছে। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করলাম যে এরকম কেন, আমি দুপুরবেলা কেন, এটা আমি তো রাত্রির বেলা না। বলি রাত্রিবেলা তো ছবি উঠবে না, বেশি অন্ধকার, এটা দুপুরবেলাটা। কিন্তু ছবিতে যখন দেখবে, বংশী কাকা বোধহয় বললেন, বংশী চন্দ্রগুপ্ত, ওটা রাত মনে হবে, এরকম ভাবে বললেন আমার। তো তারপরে ছবিতে দেখলাম হ্যাঁ চাঁদনি রাতি মনে হচ্ছে। কিন্তু তখন তো ডে ফর নাইট জানতাম না, কি ফিল্টার্স ইউজ করা হয় জানতাম না কিচ্ছু। অনেক রিফ্লেক্টর ছিল মনে আছে, এবং রিফ্লেক্টর নেওয়াটা একটা অভ্যেস হয়ে গিয়েছিল আস্তে আস্তে। আমি তো অনেক রিফ্লেক্টর নিতে এখনো পারি। তো আমার পরে গিয়ে বুঝেছি যে এটা ফিল্মের খুব একটা মূল উপাদান, একটা খুব এসেনশিয়াল এলিমেন্ট, খুব ট্রেডিশনাল একটা জিনিস, যে ডে ফর নাইট। যদি এখন আর বিশেষ করা হয় না, কিন্তু জানিস আমার নিজের ছবি যখন করেছি তখন আমি কখনো ডে ফর নাইট ইউজ করতে পারিনি, কিন্তু কারণ ততদিনে ডে ফর নাইট আর ব্যবহার করা হয় না। এবং ডে ফর নাইটের যে ফেকনেসটা, যেটা আমার মনে হয় যে ব্ল্যাক এন্ড হোয়াইটে অতটা ধরা পড়তো না, সেটা কালারে ধরা। যুগান্ততে একটা বিরাট মুভি সিকোয়েন্স ছিল, কিন্তু সেটা আমাকে পুরোটা শুট করতে হয়েছিল ম্যাজিক আওয়ারে, মানে সে ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। ফলে তুই যখন প্রথম ছবির কথা ভাবতে শুরু করিস, আমার মনে আছে 78-9 থেকে, তাই তো? 78-9 কৌতূহল হয়েছিল ক্যামেরা শেখা। আমি তোকে কয়দিন শিখেছিলাম স্টিল ফটোগ্রাফি, যে ফ্রেমের মধ্যে দিয়ে কি করে ওটাকে বোঝানো যায়, বা আলো ছায়া রং মিনিংফুল করা যায়, শুধুমাত্র সংলাপ নয়, তার পরিবেশ। এমনিতে তো পরিবেশ নিয়ে তো খুব একটা খুঁতখুঁতে ভাবছিল, নিজের বাড়ি সাজানো, তুই আমার অ্যাড ফিল্মের সেট বানিয়ে দিয়েছিলি। ফলে মানে পরিবেশটা যে একটা অঙ্গ, একটা জিনিসকে এক্সপ্রেস করার, একটা জিনিসকে ব্যক্ত করার, সেটা তখন মনে হয়েছিল নিশ্চয়।
আসলে যখন 36 করেছিলাম তুই ভাব না কোনো কথা ছাড়াই কতগুলো জিনিস হলো। একটা হচ্ছে উনি চাবিটা তো দিয়ে দিলেন ওদের হাতে, এরকম করে ধরলেন চাবিটা দিয়ে দিলেন। হ্যাঁ, আচ্ছা তারপরে যখন উনি বাড়ি ফিরছেন তখন উনি ওটার মধ্যে হাত রাখছেন, চাবিটা পেলেন না পেয়ে প্রথমে পাজল, তারপরে আস্তে আস্তে মনে পড়লো, একটু হেসে বেলটা দিলেন। আচ্ছা তারপর ওরা যখন চলে গেল ওর জীবন থেকে তখন উনি ফিরেছেন, ততদিনে উনি অভ্যস্ত হয়ে গেছেন বেল দিতে, বেল দিচ্ছেন এই চিঠিফিটি দেখতে দেখতে ওই বেড়ালটা ওখানে বেল শুনে এসে উনি এও করলো, তখন উনি রিয়েলাইজ করলেন যে ওরা তো চলে গেছে, চাবি তো আমার কাছে আছে। তখন চাবিটা বার করে চাবি দিয়ে খুললেন। এর মধ্যে তো একটাও কথা নেই, মানে সিনেমা তো একটা মন আছে, মনটাকে এক্সপ্রেস করা সব থেকে কঠিন এবং এর জন্য পরিবেশ দরকার। যেমন 36 আমার মনে আছে যে এই যে লোকেশন সিলেকশন, স্যামুয়েল ফিটসের ওই বাড়িটা, সিঁড়িটা, এটা কি করে ওই মহিলা চরিত্রের সঙ্গে খাপ খেয়ে গিয়েছিল এবং ওই পরিবেশ না হলে কিন্তু তার যে বিষাদ, একাকিত্ব, এটা কিন্তু ফুটে উঠত। ওই সিঁড়ি পছন্দ করা নিয়ে আমাদের অনেকদিন লেগেছিল জানিস তো। আমি স্যামুয়েল ফিটসে ওই সিঁড়িটা আমার পছন্দ হয়েছিল এবং অদ্ভুত সিঁড়িটা তুই যদি দরজার কাছ থেকে দেখিস, মেইন ডোরের কাছ থেকে দেখিস, তাহলে সিঁড়িটা ফ্ল্যাট, আনইন্টারেস্টিং। যেই তুই সিঁড়ির টপ ল্যান্ডিং থেকে সিঁড়িটা দেখবি, দরজা থেকে আলো এসে হিট করছে, বাউন্স লাইট হচ্ছে, অমনি সিঁড়িটা সেই ক্ষয়ে যাওয়া এগুলো, তারপরে তোর এই বাউন্স লাইটে একটা মানে একটু বাউন্স করে না আলোটা এরকম করে, সেই দারুণ লাগতো দেখতে। এবং আরো অনেক সিঁড়ি দেখছিলাম, খুব পুরনো খুব ইন্টারেস্টিং সিঁড়ি, বাবলি আর অশোক অনেকগুলো আমাকে বলেছিল। ইনফ্যাক্ট একটা সিঁড়ি দেখেছিলাম, সে দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল, এত ভালো। কিন্তু আমি বললাম যে এই সিঁড়িটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু লোকে সিঁড়িটাই দেখবে, তাহলে হ্যাঁ, তাহলে আর মহিলার যে ওই স্টুপ শোল্ডার্স, তার ক্লান্তি, ওগুলো আর কেউ দেখবে না। আর আরেকটা হয়েছিল যেটা এই ঘর সাজানো, তোর যেটা নিশ্চয় নিজের চোখে দেখা আর কি, অ্যাংলো ইন্ডিয়ান মহিলার যেভাবে থাকে, বাড়িতে ঘুরেছিস, ফলে খুব সেটা মানে বিশ্বাসযোগ্য হয়েছিল, ক্রেডিবল আর কি। আর বংশীদার তো আর্ট ডিরেক্টর ছিলেন, একটা আশ্চর্য আর্ট ডিরেক্টর। তবে নিজে কিছু ওয়েদারিং আমি নিজে করেছিলাম জানিস। আমার একটা জিনিস মনে হয়েছিল, বংশী কাকা অসাধারণ সাজিয়েছিলেন, কিন্তু পুরুষ মানুষ তো, ঠিক তাই, মেয়েরা কোথায় কি রাখে, মানে ওটা না অনেকগুলো জিনিস একটু টুকিটাকি ব্যাপার যেগুলো। আমি বললাম যে উনি কিছু ফেলেন না, কিন্তু সবকিছু কিন্তু পরিষ্কার করেন, অঢেল সময় কোনো কিছু ফেলেন না, সবকিছু রিবন টিবন দিয়ে বেঁধে পরিষ্কার করে রাখেন। আর এই ফেলা না ফেলাটা, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ানদের কালচারে নেই। আমরা সব কিন্তু বিক্রি করে দিই কাগজওয়ালা ডেকে, এটা কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের কালচারে রয়েছে, প্রিজার্ভ করা, সবকিছু প্রিজার্ভ করেন। তারপরে ধর তোর কতগুলো জিনিস যেটা ছেলেরা বোঝে না, যেমন উনি একটা জিনিস বুনছেন, বোনাটা একটা কি সব এর উপরে ফেলে রয়েছে, পড়ে রয়েছে। আমি বললাম যে এরকম ভাবে তো কেউ রাখবে না, ওটা একটা প্লাস্টিকের ব্যাগে সযত্নে, যাতে নোংরা না হয়। মেয়েরা এদিকে খুব নজর দেয়। হ্যাঁ, তো সবকিছুই পুরনো। আর বংশী কাকা একটা সুন্দর জিনিস করেছিলেন, উনি বেড়াল ভালোবাসেন ভেবে অনেক বেড়ালের ছবি জোগাড় করেছিলেন, বেড়ালের ছবিগুলো লাগানো খুব কাজে লেগেছিল, খুব ভীষণ কাজে লেগেছিল, ওটা খুব ভালো লেগেছিল। তবে একটা জিনিস আমার মনে হয়েছিল, সেটা আমি ঠিক আমার মতামতটা খাটাবার মতন আমার তখন বোধহয় ইয়ে ছিল না, মানে তখন জোর একটা পাচ্ছিলাম না। আমি কিন্তু চেয়েছিলাম যে উনি একটা হাসপাতালে যে লোহার রেলিং দেওয়া খাট হয় না, সেরকম একটা খাটে, মানে সেই খাটের ওই লোহার রেলিং এর একটা কারুণ্য আছে, যেটা আমি ঠিক মানে বোঝাতে পারছি না, কিন্তু পয়েন্টেন্ট লাগে। একজন মহিলা বড় ঘরে একটা সরু খাটে, লোহার রেলিং দেওয়া খাটে, ওই রেলিং গুলো মনে হয় দেখলে ঠান্ডা, সেটার একটা 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 কারুণ্য আছে জানিস, ভীষণ একটা অদ্ভুত ফিলিং হয় একটা। হ্যাঁ, কিন্তু সেটা করা যায়নি, মানে সেটা আমি ঠিক আমার জোর খাটাবার মতো তখন। কিন্তু পরিবেশ রচনা চমৎকার হয়েছিল, পরিবেশ ছাড়া ওই ধরনের ছবি করা যায় না, এবং সিনেমা এটা ভীষণ দরকার। তবে কিরকম কতগুলো আমরা ইয়ে করেছিলাম, ওয়েদারিং ডেলিবারেটলি করেছিলাম, সেটা হচ্ছে তোর ওই যেমন কালি ঝাড়েন উনি, চেয়ারে অনেক কালির দাগ, অনেক ধরনের কথা জিজ্ঞেস করেছিলাম। আর আরেকটা যেটা আমার মনে আছে, 36 যখন প্রস্তুতি চলছে বা তুই যখন স্ক্রিপ্টের চিন্তা ভাবনা চলছে কে প্রডিউস করবে না করবে, তখন খুব পরিশ্রম করে কিন্তু স্ক্রিপ্টটা করা হয়েছিল, খুব ভেবেচিন্তে করেছিলাম। আর অশোক মেহতা, সে কিন্তু পরিবেশ রচনার দিকে চিরকাল খুব মনোযোগী, মানে ও কিন্তু আমাকে একটা জিনিস বলেছিল যে কিছু পায়রা রেখো, ও বলেছিল কিছু পায়রা রেখো, আর একটা বড় আলো রেখো, একটা বড় গোল আলো রেখো। পায়রাগুলো আমরা রেখেছিলাম, তবে যে ছিটটা ইউজ করেছিলাম না,
ছিটটা আমি নিজে পছন্দ করেছিলাম, জানলার ছিটটা, কারণ আমার দেখে আমার মনে হয়েছিল, মানে অশোককে আমি ডিসক্রাইব করেছিলাম যে অশোকের ছবির চেহারাটা কিরকম। তা আমি বলেছিলাম যে ওই একটা গোলাপ ফুল অনেকদিন বইয়ের পাতার ফাঁকে রাখলে ফেডেড একটা যে লোক হয় না, সেরকম একটা চেহারা। সবকিছুই মেমোরেবিলিয়া, সবকিছুই যেন স্মৃতি, মানে ঘর, যার জন্য ঘরটা সবসময় আমার মনে হয়। এবং অশোক সেভাবে আলোক করেছিল, চমৎকার করেছিল, খুব ভালো কাজ করেছিল। 36 যেটা আমার সব থেকে খুব রিমার্কেবল মনে হয় যে কাস্টিং। তার কারণ অবশ্যই অনেক চিন্তা ভাবনা করা হয়েছিল কাস্টিং নিয়ে, কি করবে না করবে। জেনিফার একেবারে ছবি দেখার পর মনে হয় জেনিফারের ছাড়া 36 হয় না। আর তাছাড়া যেরকম দেবশ্রী, বাচ্চা মেয়ে কিন্তু খুব ভারী সুন্দর নেকলাইন, ওইটা দেখেই কিন্তু নিয়েছিলাম। হ্যাঁ, তুই আশ্চর্য জিনিস তুই বললি। আমি কিন্তু ওর চুল আর ওর গড়নের, ওইটা লম্বা লম্বা গড়ন না, এতখানি গলা, ওই যে সিলুয়েটটা হবে ওরা কিস করছে, সেই সিলুয়েটে ওর এরকম করে মুখটা তুলবে, সেই একদম এটা পাবো। খুব সুন্দর কাস্টিং হয়েছিল। আর একটা যেটা মনে হয়, যেটা মনে হয় তোর এই পূর্ব অভিজ্ঞতাতে খানিকটা কাজে লেগেছে, যে ভারতীয় সিনেমার, সে হিন্দি বা বাংলা ছবি হোক, আমার মনে হয় অভিনয় খুব দুর্বল। মানে দুর্বল মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যদি আমরা দেখি দুর্বল দুটো কারণে। একটা হচ্ছে আমরা আমাদের নিজেদের কোনো স্টাইল তৈরি করতে পারিনি, যেটা কুরোসাওয়া পেরেছেন। কাবুকি, নো, রাইট, হ্যাঁ, খুব এফেক্টিভলি ইউজ করেছেন। আমরা তাই কিন্তু অতি অভিনয় বলি না, তার কারণ তার মধ্যে স্টাইলাইজেশন আছে। এক্স্যাক্টলি। পাশাপাশি আমরা এই যে ওয়েস্টার্ন সিনেমা যে বিহেভ করা, এটা কিন্তু না করে সবসময় একটা অ্যাক্টরের প্রেফারেন্স, তার মুখটা কতটা দেখা যাবে, 36 এটা কিন্তু তুই খুব ভালোভাবে অ্যাভয়েড করতে পেরেছিলি। এই যে জেনিফার বিহেভ করছে, মনে হয় না যে সামনে একটা ক্যামেরা রয়েছে, এটাতে কিন্তু অভিনয়ের অন্য একটা মাত্রা পেয়েছিল। উঁচু মানের অভিনেত্রী রে জেনিফারকে আমি সামান্য দু একটা জিনিস ছাড়া কিন্তু কিছু বলিনি, ওকে বলা দরকার হতো না। ও স্ক্রিপ্টটা 4-5 বার শুনেছিল, যতবার স্ক্রিপ্টটা পড়েছি ততবার শুনেছে। এবং আমাকে একটা কথা বলেছিল, আমি বলেছিলাম যে দেখো আমি কি তোমাকে ওভার ডিরেক্ট করছি, একবার জিজ্ঞেস করেছিলাম। তখন বলেছিল আমার এই স্টেজে মনে হচ্ছে যে তুমি মিস স্টোনহামকে আমার থেকে বেশি চেনো, যেদিন আমার মনে হবে যে আমি তোমার থেকে বেশি চিনি সেদিন আমি বলবো তো। সুন্দর কথা বল। আমি দু একটা জিনিস বলেছিলাম, যেমন আমাদের একজন টিচার ছিলেন মিস দাস, তিনি মানে কুমারী ছিলেন, বিয়ে করেননি, কিন্তু বিয়ে না করলে কুমারী মেয়েদের অনেক সময় একটা লাজুক ভাব থাকে না, অনেক বয়স হয়তো, হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা কুমারী সুলভ লজ্জা, সেটা আমার মনে হয়েছিল জেনিফারের থাকা উচিত। এবং ওই যে ড্রেসিং গাউনটা পরে আছেন না, ওই ড্রেসিং গাউনের কলারটা মাঝে মাঝে এরকম করে টানেন, মানে একটা খুব কুমারী সুলভ একটা লজ্জা, এটা আমি ওকে সাজেস্ট করেছিলাম যে তুমি এটা আনো। কিন্তু এইটুকুন বলা অনেক অভিনেত্রীকে যায়, কিন্তু জেনিফারকে একটা কিছু বললে ও মনে হতো যে আমি যেটা বললাম সেটা বোধহয় গত 100 বছর ধরে প্র্যাকটিস করেছে, এমন এমন সহজ ভাবে করতো, মানে এমন করে করতো যেটা আমিও ভাবতে পারিনি। আর একাকিত্ব মানে আমার মনে হয় যে কোনো মানুষই, মানে একটা কোনো জায়গায় যে কোনো মানুষই একা, এবং সেই একাকিত্বের জায়গাটা ছুঁতে আমার খুব ভাল লাগে। আমার একটা একাকিত্ব বোধ খুব ছোটবেলা থেকে ছিল, এবং আমার যতদূর মনে পড়ে স্কুলে থাকতেও কোনো একটা জায়গায় আমার নিজেকে একা মনে হতো, এবং সেই একা হওয়াটা কিন্তু যে আমার খারাপ লাগে তা না। এবং একাকিত্বটা আমার মনে হয় যে শিল্প সৃষ্টির জন্য একাকিত্বটা খুব জরুরিও। তবে মানে ওই যা বলে না যে লোন আর লোনলিনেস, এই দুটোর মধ্যে তফাৎ আছে। একটা সলিটিউড যেটা, সেটা এক ধরনের একাকিত্ব, সেটা নির্জনতা, সেটা খুব ভাল লাগে। আবার যখন কোনো মানুষ একলা হয়ে যায় তার ইচ্ছার বিরুদ্ধে, যখন সবাই তাকে ভুলে যায়, তখন সেই একাকিত্বটা খুব দুঃখের। তো দুই ধরনের একাকিত্বকেই আমার দেখতে ইচ্ছে করে নেড়ে চেড়ে। তো প্রথম ছবির পর তো অনেক নামটাম হলো, প্রাইস টাইজ হলো, তারপরে দ্বিতীয় ছবি করতে অসুবিধা হয়নি? এইটা আমার মনে হয় ক্রাইসিস হয়, তাহলে একটা ক্রাইসিস হয় না? প্রথম ছবি সাকসেসফুল হলে দ্বিতীয় ছবি করতে অসুবিধা হয়, সকলের হয় না, আমার হয়েছিল। কি ধরনের হয়েছিল? বিষয় নির্বাচন
আমি ভীষণ কুঁড়ে, ভীষণ গেতো, ভীষণ কুঁড়ে, আমার তাড়াতাড়ি কিছু হয়ে ওঠে না, সংসার টংসার সামনে সবকিছু করে তারপরে স্ক্রিপ্ট লিখে সেটার হয়ে উঠছিল না আর কি। তবে ওই মাথার মধ্যে না আমার একটা জিনিস অনেক, মানে আমার জেস্টেশন পিরিয়ডটা খুব বেশি, মাথার মধ্যে ঘুরতে থাকে, একটা একটা করে আসে, এবং সবচেয়ে আসে সাবকনসিয়াস লেভেলে। আমি যদি বসি যে আমি একটা লিখবো ভাববো, সবসময় কিন্তু হয় না। তারপরে হঠাৎ দেখছি একটা গান বাজনা শুনছি, কি কিছু করছি, হঠাৎ কতগুলো ছবি মনের মধ্যে আসতে আরম্ভ করে, সেইভাবে আসে। বলে পরমার আইডিয়াটা, জার্মটা অনেকদিন আগে এসছে, কিন্তু 36 এর অল্প পরেই এসে গিয়েছিল, কিন্তু আমার সামহাও ওটা লেখাটা আর হয়ে উঠছিল না, মানে জমছিল না কিছুতেই, মানে জিনিসটাকে সংগঠিত করা, সেইটা সেই কোহেশনটা আসতে সময় লাগছিল, এবং সময় নিয়েও ছিলাম। আমার তো ফাইনালি 85 রিলিজ হয়। ইনফ্যাক্ট এখন আমার মনে হচ্ছে আমার ছবির মধ্যে বড্ড বেশি গ্যাপ পড়ে গেছে পরবর্তীকালে মনে হয়, যেটা এটা হয় কিন্তু বয়স বাড়লে। আমি ক্যালকুলেট করি যে ওই দশকে কি করলাম, এই দশক বাবা আর ভীষণ এখন করি, বয়স বাড়ছে বলে, আর 1 দশক কি 1.5 দশক বাকি আছে, কি করবো, এটা আমার ভীষণ হয় এখন। আমার খালি মনে হচ্ছে আমার প্রত্যেকটা মানে বেঁচে থাকার মুহূর্ত আমি শুধু ছবি করে দিচ্ছি, এটা হয় ভীষণ, কি করবো এই মুহূর্তে আমাকে প্ল্যান করতে হবে। কিন্তু অল্প বয়সে যখন তুই 36 করিস, তুই ইউর ইন ইউর 30s, তখন মানে কেউ কেয়ার করে, তখন কিন্তু ইয়াং, তখন বোঝা যায় না সময়টা, তখন বোঝা যায় না। আর তাছাড়া আমি আরো মাঝখানে অনেক কিছু করেছি, রোজগার এর জন্য থিয়েটার করা, অমুক করা, মানে সিনেমা যে আমার সবচেয়ে বড় ভালোবাসার জিনিস, সেইটার বাদে আমি অনেক কিছু করেছি, তার বাইরে সেটা আমার এখন খুব তাই নিয়ে অনুশোচনা হয়। না এটা আক্ষেপ হয় না, জীবনের ধন কিছুই যায় না বাবা, ঠিকই, কিন্তু পরমায় যেটা মনে আছে, তুই আমার প্রথম স্ক্রিপ্ট শুনিয়েছিলি, পরমার বিষয়টা চট করে ওই ধরনের বিষয় নিয়ে আগে বাংলা ছবি এটা হয়নি, বিশেষ করে তারপরে, মানে যখন রাহুল চলে গেল, তারপরে যে পরিবারের মধ্যে পরমা একা, একটা পরিবারের মধ্যে একা হয়ে গেল, তো সেই একাকিত্ব আমার তো জানিস তো সব সময় ফাইনালি আমি দেখেছি যে আমার লক্ষ্যটা হচ্ছে একটা মানুষ যেখানে একা সেখানে পৌঁছানো, সেইটা আমায় ফ্যাসিনেট করে, কারণ ওই একা হলেই কিন্তু মানুষ নিজেকে বুঝতে পারে, তাই না? হ্যাঁ, সেটাও বটে। আর তাছাড়া সে একটা মানে সেই একদম মানুষের ইনহেরেন্ট যেটা এসেন্স, সেটাকে চেনা যায়। যেরকম পরমাতে আমার মনে হয় স্ক্রিপ্ট পড়ার সময় আমার মনে হয়েছিল যে পরমার যে রাহুলকে ভালো লাগা, যে দিকগুলো, রাহুল নাম ছিল না জানিস তো, গৌতম নাম ছিল, তোকে কাস্ট করার কথা ছিল, তোর ছবি ছিল পার। হ্যাঁ, যাই হোক, এই মানে এই যে ছেলেটিকে ভালো লাগা, ফটোগ্রাফার যে অনেক ছবি তোলে, অনেক কিছু করে, বা চমৎকার দৃশ্য ছিল, ডার্ক রুমের দৃশ্য আমার এখন মনে হয়েছে, বিউটিফুল, রিয়েলি খুব সুন্দর হয়েছিল। এই পরবর্তী ওর সঙ্গে যে সম্পর্ক, সেটা খুব স্বাভাবিক হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, এটা দুটো মানুষের সম্পর্ক, এবং তার পেছনে রয়েছে হয়তো ওর অনেক কিছু না পাওয়া, অপ্রাপ্তি। কিন্তু আমি একটা সমালোচনা করেছি স্ক্রিপ্টের সঙ্গে, যে স্ক্রিপ্ট শোনার পর যে স্বামীর ওই যে দুর্বলতা তার সেক্রেটারি সম্পর্কে, এটা বোধহয় না দেখালেও হয়। Get the other stuff done by tomorrow morning. 1+4, okay? Right, Mr. Chaudhary. Shall I clear up then? Yes, please. Thank you, Meena. I've been working you far too hard, my dear. You must let me make up for it. I know. I shall take you out for a drink tonight. Yes. Then we'll come back here for dinner. Relax. I'm sorry, sir, but I don't drink. And I'm afraid I'm having dinner with my fiancé tonight. Oh, really? How nice.
Lucky young man, your fiancé. Thank you, sir. Okay then. See you tomorrow at 9 o'clock. Yes, sir. Tomorrow at 9. Okay, sir. Good night. Good night, my dear. Good night. Bitch. তুই তো মনে হয় বলেছিলি যে এটা না দেখালে বোধহয় আমাদের সমাজ অ্যাকসেপ্ট করবে না। শুধু তা না রে, আরেকটা জিনিস যেটা আমার বোধহয় তোকে বলা হয়নি, হ্যাঁ। সেটা হচ্ছে যে এই আমাদের মানে সমাজে এটা করছে বলে যেন ওর একটা অন্য না, দিক আমি আছে। কিন্তু এটা জাস্টিফিকেশন হিসেবে কিন্তু রাখতে চাই। আমার মনে হয়েছিল যে এটাও দেখানো দরকার যে কি লেভেলের, মানে ওখানে তো ওটা তো ওই ছবিটা তো ডেফিনেটলি জেন্ডার বেসড, হ্যাঁ, ওখানে একটা খুবই জেন্ডার ইস্যুটাকে অ্যাড্রেস করা হয়েছে। সেখানে পুরুষদের যে হিপোক্রেসি, পুরুষের সমাজের যে হিপোক্রেসি, সেটাকে মানে আমি করতে চেয়েছিলাম, কারণ একই এতে একটা কারণ ছিল। একটা এখানে আমার সংলাপটা আমার ভীষণ ইম্পর্টেন্ট মনে হয়। সেক্রেটারি যখন রাজি হলো না ওর প্রস্তাবে, তখন সেক্রেটারিকে বললো বিচ। আচ্ছা, স্ত্রীকে কিন্তু ফর দ্য সেম মেয়ে, যে স্ত্রী আরেকজনের সঙ্গে আরেকজনকে ভালোবেসেছে, তাই জন্য স্ত্রীকে বলে হর। কমলা জানে আমার সমস্ত জামা কাপড় গেস্ট রুমে রেখে আসে। সরো। তুমি যেতে পাবে না, আমি যেতে দেব না তোমায়, প্লিজ। আমি আর পারছি না এভাবে। তোমার কি আমাকে কিচ্ছু বলার নেই? কিচ্ছু না? ঠিক আছে, আমি অন্যায় করেছি, তার শাস্তি দাও, কিন্তু এভাবে চুপ করে থেকো না প্লিজ। আমি এই নিয়ে আর কোনো আলোচনা করতে চাই না পরমা। আমাদের এতদিনের সম্পর্ক সব একটা ঘটনায় মিথ্যে হয়ে গেল। প্লিজ, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তোমার জীবনে কোনোদিন কোনো দুর্বলতা আসেনি? বুকে আন দিয়ে বলতে পারো? হাত ছাড়ো। কেন? ঘৃণা হচ্ছে? তৃতীয় শ্রেণীর নভেলের মতো কথা বলো না পরমা, ফর গডস সেক। তোমার জন্য মার আজ এই অবস্থা। Isn't that enough for you? আমার জন্য? সেটা বোঝার মতো মানসিকতা অবশ্য আজকাল তোমার কাছ থেকে আর আশা করা যায় না। এনিওয়ে, এখন সরো প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, এখন থেকে টুটুলকে আমিই পড়াবো। I don't want my children to be brought up by a whore. এইটা আমার অসম্ভব লেগেছিল। একজন মহিলা মানে পরকীয়া প্রেমে সম্মত হলো না, তাই সে বিচ। আরেকজন মহিলা পরকীয়া প্রেমে লিপ্ত হলো, তাই সে হর। তাহলে তো কোনো there's no choice, মানে শাঁখের করাত, বুঝতে পারছিস মেয়েদের অবস্থা। পরমায় আমার যেটা খুব মজার লাগে, ওই ফুল গাছ টব, সেটা খুব একটা পরমার সঙ্গে খোঁজা, তার নাম খোঁজা, এবং সবকিছু আমার মনে হয় যে পরমার ওর জীবনের সঙ্গে একটা খুব সম্পর্কিত, নিজেকে খুঁজে পাওয়া। খুব সুন্দর সিম্বল। আর এই পরমার মধ্যে না আমি আমি আনকনসিয়াসলি খুব মাল্টি লেয়ার্ড একটা ব্যাপার করেছিলাম, অনেকগুলো স্তর ছিল। যেমন ও না ওই পাতাটা যেটাকে খোঁজে, সেটার বোটানিক্যাল নামটা মনে করতে পারে না, খালি ক্যালেন্ডুলা বলে। ক্যালেন্ডুলার আমার অন্য অনুষঙ্গ আছে, মানে আমার ছোটবেলায় ঠাকুরদা ডাক্তার ছিলেন তো হোমিওপ্যাথিক, আমরা কিন্তু কেটে গেলে ওই ক্যালেন্ডুলার পাতা ঘষে লাগাতাম, তো ক্যালেন্ডুলাটা মনে পড়ে। আর এই ক্যালেন্ডুলা তারপর বলে ও না, সে তো গাঁদা ফুল, তারপর বলে। আর গাঁদা ফুলটা আবার স্বপ্নে আসে, জানিস তো, ওই সুধা পিসি গাঁদা ফুলের মধ্যে শুয়ে আছেন, বলছেন যে এই শেকলটা খুলে দিই। পরমা বলে আমি হাত পাই না,
বা এটা আসছে, তারপর তোর সুধা পিসি ওই ডার্ক রুমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে স্বপ্নে, ফিল্মের স্ট্রিপ সরিয়ে সরিয়ে খুঁজছে, রাহুলের গলা, রাহুল ডাকের গলাটা কিন্তু পরমার গলা। এইসব করতে না খুব মজা লাগে। আমার যেমন মনে হয় স্বপ্ন দৃশ্য আমি সেভাবে খুব একটা ব্যবহার করিনি, কিছু কল্পনা দৃশ্য ছিল, একটা দখল একটুখানি ছিল। স্বপ্ন দৃশ্য আমার মনে হয় যে তার একটা যদি লিবার্টি নেওয়া যায় আমার ভালো লাগে, ভীষণ আনন্দ পাওয়া যায়। তো 36 আছে, আমার 36 পরমা, এই দুটোতেই স্বপ্নের দৃশ্য ছিল। এবং আমি মানে আমি খুব উইদাউট এনি কাইন্ড অফ মানে অহংকার না করে বলছি যে আমার ছবিতে কিন্তু স্বপ্ন দৃশ্য খুব ভালো হয়েছে, আমার নিজেরই মনে হয়। কারণ আমি ফ্রয়েডের ড্রিম থিওরিটাকে খুব কনসিয়াসলি ইউজও করেছি, জানিস। মানে কিভাবে স্বপ্নের জাল বোনা হয়। হ্যাঁ, স্বপ্নের মধ্যে ডে রেসিডিউ বলে একটা জিনিস, সারাদিনের যা ঘটনা সেটা এসে যায়। তারপরে স্বপ্নের মধ্যে উইশ ফুলফিলমেন্ট থাকে, স্বপ্নের মধ্যে একটা মানে ডিসপ্লেসমেন্ট হয়, মানে আমি একটা জিনিস ভাবছি সেটাকে কিন্তু আরেকটা জিনিস হিসেবে দেখছি। আর আরেকটা যেটা মনে হয় পরমায় দর্শকের যে একটা রিয়াকশন হয়েছিল সাংঘাতিক। আমি একটা মজার গল্প বলি। তা আমার বাড়িতে এক স্বামী স্ত্রী তারা আসতেন মাঝে মাঝে অভিনয় করবো আর কি, সিনেমা অভিনয় করবো। তো মহিলা একদিন নানান কথায় এটা বলতে বলল, যদি আমার সংসারে বেশি গন্ডগোল হয় আমি কিন্তু পরমা হয়ে যাব। আমি বলছি একটা খুব মজার ব্যাপার হয়েছিল যে বিশেষ করে কলকাতায় যা দেখেছি, মধ্যবিত্ত পরিবারের মধ্যে একটা চেতনা এসেছিল মহিলাদের মধ্যে যে এটা কেন, এটা তো হয়তো জাস্টিফাই, ওয়াই নট। পরমার পর তো হ্যাঁ আমি এটা ফিল করেছি এবং একটা পরিবর্তন হলো। হ্যাঁ জানিস, ছবিটা দেখলাম তো আমি ওদের সঙ্গে প্রিমিয়ারের দিন, আমরা তো উপরে বসেছিলাম, উপরে আমাদের কিছু সিট বুক করা হয়েছিল নিজেদের জন্য, যাদের ইনভাইটেড গেস্ট আসবে। তিনজন বুড়ি টুকটুক করে আমার কাছে এসে ফিস ফিস করে বলে গেল, বেঁচে থাকো মা। আর আমাকে অনেকে পরমাতে বলেছে, একটা ক্রিটিসিজম এসেছিল, আমার এটা মনে হয়েছে এটা আলোচনা করার এই মঞ্চটা ঠিক, সেটা হচ্ছে যে আমাকে বলা হয়েছিল যে নারী স্বাধীনতা মানে কি উচ্ছৃঙ্খলতা, মানে এটা কি মানে যা ইচ্ছে তাই করা, স্বেচ্ছাচারিতা, এই প্রশ্নটা এসেছিল। একইভাবে যেভাবে 19 শতাব্দীতে রামমোহনের বিরুদ্ধে, সতীদাহর বিরুদ্ধে যখন রামমোহন বন্ধ করলেন, আন্দোলন করলেন, একই কথাই বলেছিল না। কিন্তু এমনকি ফেমিনিস্টরাও আমাকে একটা ক্রিটিসিজম করেছিল তখনকার দিনে, মানে 80s-এ, সেটা হচ্ছে যে কেন পরমাতে আমি দেখালাম যে সে অ্যাডাল্টারি কেন করলো, সে আরেকজনের সঙ্গে পরকীয়া প্রেমে কেন লিপ্ত হলো, কারণ সেটা না করেও তো তার মানে স্বাধীনতার চেষ্টা তো সে বা নিজের আইডেন্টিটিকে সে পেতে পারতো। দুটো কারণের, তার কারণ আমাদের সমাজ, এখনকার সমাজ বা 85 টাইপের সময় যে সমাজটা ছিল, সেটা মেয়েদের অনেক রকম স্বাধীনতা দিয়েছে, পড়াশোনা করার স্বাধীনতা, চাকরি করার স্বাধীনতা, এগুলো মেয়েরা আস্তে আস্তে পাচ্ছিল। কিন্তু সেক্সুয়াল ইন্ডিপেন্ডেন্স মানে নিজের মানে কি বলবো, টু চুজ মানে আমার সেক্সুয়াল পার্টনার বা যৌন স্বাধীনতা যেটা, সেটা কিন্তু মেয়েদের দেওয়া হয়নি। এবং এই কথাটা শুনলে, এটা একটা হালে বোধহয় গত বছর কি আগের বছর একটা সেমিনারে আলোচনা হচ্ছিল, যেখানে যশোধরা বাগচি ছিলেন। একজন অডিয়েন্স থেকে একজন বলল যে এটা আবার কি ধরনের স্বাধীনতা, এটা হচ্ছে ব্যভিচার। তখন যশোধরা দি বলেছিলেন, কিন্তু যে আমার শরীর, এটাকে আমি ভলান্টারিলি আমি থাকতে পারি একটা মানে ইয়ের মধ্যে, সমাজের নিয়ম শৃঙ্খলার মধ্যে, এবং অনেক সময় সেটা থাকার সুবিধাও আছে, তার কতগুলো সুফলও আছে, নিশ্চয়ই তার কতগুলো গুণ আছে, নইলে এগুলো হতো না। কিন্তু এটা যদি ওই একটা শৃঙ্খল হয়ে দাঁড়ায়, সেটাকেই মেনে চলতে হবে। এই যে এটা মেয়েদের উপর চাপিয়ে দিয়েছে, ছেলেদের উপর নেই, এটা মেয়েদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই ইস্যুটাকে কিন্তু অ্যাড্রেস করেছি পরমাতে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেটা যদি না করতো, তাহলে ওই যে সমস্ত আত্মীয় স্বজন ওর কাছ থেকে যে সরে গেল, মানে যেখানে সে প্রায় একেবারে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, তার সে আত্মহত্যার চেষ্টা করছে, সেই অবস্থাটাতে সে পৌঁছয় না। সে অবস্থাতে যদি না পৌঁছয়, তাহলে কিন্তু দুটো জিনিস হয় না। একটা হচ্ছে তার নিজেকে আবার যে আত্মসমীক্ষা, যেটা পরে হলো ওর, যে ডায়েরি লিখছে, হ্যাঁ, নিজেকে দেখছে, আত্মীয় স্বজনকে নতুন ভাবে দেখছে, এই যে সমীক্ষাটা, সেটা হতো না। আর দ্বিতীয়ত ওই মানে আত্মহত্যার চেষ্টা করে পড়ে গেল, তো মাথার পেছনে লাগলো অক্সিপিটাল এরিয়াতে, চুলটা কেটে ফেলা হলো। সেই ঘটনাটা তো আমি অনেক পরে ঢুকিয়েছি। আমার কিন্তু অরিজিনাল আইডিয়া হচ্ছে যে তাকে একটা আর্কেটিপাল অ্যাডাল্ট্রেসের চেহারাটা দেওয়া, যাকে মাথা মুড়িয়ে দেওয়া হতো,
এবং ফাইনালি মানে সুধা পিসির মতন দেখতে হয়ে যাওয়া, মানে ওটা ফুল সার্কেল আসে সুধা পিসির ব্যাপারটা। যাক, তবু ভালো। 19বিংশ শতাব্দী আমার মনে হয় যে আমাদের দেশের ইতিহাসে, আধুনিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ট্রানজিশন চলেছে, ফলে তুই 19বিংশ শতাব্দী ফিরে গেছিস, আমিও আমার খুব ইন্টারেস্ট করে আমি অন্তর্জলি যাত্রা করেছিলাম। সত্যি অন্তর্জলি করলি, আমি সত্যি করলাম। কারণ 19বিংশ শতাব্দী দুরকম হতে পারে। একটা হচ্ছে যেটা আমাদের দুজনেরই বিষয় ছিল, একটা প্রাচীন সিস্টেম যেটাকে নিয়ে পড়ে রয়েছি, তার মধ্যে কিন্তু মানুষ চেষ্টা করছে বেরিয়ে আসার, আবার পাশাপাশি কিন্তু নবজাগরণের ঢেউ আসছে, সেটা কিন্তু সব লেভেলে পৌঁছচ্ছে না। রাইট, আমার গল্পে যেমন পৌঁছয়নি। হ্যাঁ, এখন এই যে কন্ট্রাডিকশন তৈরি হয়েছিল 19বিংশ শতাব্দীতে, যার ফলাফল আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি। কিন্তু সেখানে বীজ বপন করা হয়েছিল যে তুমি বিজ্ঞান মনস্ক হও, শ্রেষ্ঠ জিনিসগুলো আহরণ করো, এই নিজের সভ্যতাকে আবার খুঁজে বার করো। আমার এই জন্য তো একটা ইন্টারেস্ট তৈরি হয়েছিল সত্যি তৈরি করতে, কেন 19বিংশ শতাব্দী ফিরে গেল। যে আমার মনে হচ্ছিল কি জানিস গৌতম, সেটা হচ্ছে যে আমার মানে দেশে যে মৌলবাদের ধারাটা শুরু হয়েছে, সে তখনই শুরু হয়ে গিয়েছিল তো। আমাদের সমাজটাকে মৌলবাদীরা যে জায়গায় ফেরত নিয়ে যেতে চাইছে, সেই জায়গার চিত্রটা কি ভয়াবহ, এটা আমার একটা তুলে ধরার একটা ইচ্ছে হয়েছিল। আমরা যদি ফিরে যাই, আমরাও কিন্তু ওইখানে ফিরে যাব, অবশ্যই ফিরতে ফিরতে ওখানে ফিরে যাব। এবং যেটা সাধারণ মানুষের মধ্যে একদমই ছিল না, কোনোদিনও ছিল না। মানে তার নিজস্ব কতগুলো কোড নিয়ে সে বাস করত, এবং সব মানে স্ববিরোধ ছিল, কারণ স্ববিরোধ থাকবেই, বিভিন্ন ধর্মের সব ধর্মই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ, তার সত্ত্বেও একটা কিন্তু হারমোনি ছিল। সেটা কিন্তু আমরা প্রতি পদে দেখতে পাই আমাদের মিউজিকে। হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যেটা খসরু শুরু করেছিলেন, রাধাকৃষ্ণের সত্য বন্দিশগুলো সব মুসলমান ওস্তাদেরা। বল, আচ্ছা, অবিশ্বাস্য। আরেকটা মনে পড়ে আমার, আমির খানের গাওয়া ওই হংসধ্বনি বিখ্যাত জয় মাতা বেলাম্বা ত্যাজেতে, এটা হচ্ছে সরস্বতী বন্দনা। একেবারে সমস্ত বন্দিশগুলোই তাই। সুতরাং এটা কিন্তু চিরকাল হিন্দু মুসলমানের কালচার একসাথে হয়ে চমৎকার জায়গায় ছিল। মাঝে মাঝে ভাগ করার চেষ্টা করা হয়েছে। সত্যি তো এটা ভয়ঙ্কর ব্যাপার, গাছের সঙ্গে বিয়ে দিল। देवता कन्या कटपाद प्रवर्तने विनियोग और रुख এবার দিন কন্যাকে নিয়ে আসুন। আমার অ্যাকচুয়ালি সত্যিতে যেটা খুব ইচ্ছে ছিল, যেটা আমার মনে হয় যে আমি পারিনি, সেটা হচ্ছে যে ওই যে দুজন মানে মেয়েটি কথা বলতে পারি না, গাছটাও মুখ, এই দুটি মুখ প্রাণীর মধ্যে কিছু কিছু জায়গায় হয়ে হচ্ছে, সেটা একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে। মানে ওই যে সিঁদুরটা পরে গাছের ওখানে বসে, গাছের ওখানে সব লুকোয়, গাছটাকে যখন কষ্ট হয় গাছটাকে এসে এসে মারে, মেরে মেরে কাঁদছে। ওই আমার ওইটা আমার মেইন উদ্দেশ্য ছিল সেটা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে যখন কোনো প্রতিবন্ধকতা কারোর থাকে না, তখন আমাদের একটা টেন্ডেন্সি হয় যে তাকে যেন মানে একটু লেস দ্যান হিউম্যান হিসেবে ট্রিট করা, আইদার সেটা করা কিংবা বেশি করুণা করা, দুটোই কিন্তু খারাপ। সতীতে আমরা দেখি যে উমা একা, তার বন্ধু একমাত্র গাছ, সেখানেও বন্ধুত্ব এবং একাকিত্ব। বন্ধু গাছ, অথচ বন্ধু হয়েও কিন্তু উমা একা, গাছটাও একা। সেখানে উমার একাকিত্বকে ছোঁয়া হয়েছে, বিশেষ করে যখন উমা অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং সেটা জানাজানি হয়ে যায়, ওকে ওষুধ দিয়েও কিছু হয় না,
ও মরেও না, তখন সমস্ত পরিবারের সবাই ওর সঙ্গ ত্যাগ করে, ওকে রান্নাঘর থেকেও নির্বাসন দেওয়া হয়, ওই গরু বাছুরের ঘরে ওকে একা ঠেলে দেওয়া হয়, সেখানে ও একেবারে একা, মানে ও একবার রান্নাঘরে উঠতে যায় ওকে বারণ করা হয়, মানে ওর যে সংসারে সামান্য কাজটুকু ছিল সেটুকু ওর কাছ থেকে কেড়ে নেওয়া হলো, তখন ভীষণ একা হয়ে গেল। সেটাও একরকমের একাকিত্ব। অথচ বন্ধুত্বও আছে, কারণ যখন একেবারে একা হয়ে গেল, এমনকি ঝড়ের রাতে ওকে যখন ঘরেও ঠাঁই দেওয়া হলো না, তখন সেই গাছটার কাছেই গেল, যে গাছটা ওর বন্ধু, ও স্বামীও বটে, বন্ধুও বটে। আমার নিজের স্ট্রেংথ হচ্ছে মানুষে মানুষের সম্পর্ক, এবং এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস মনে হয়। এখানে এই যে আমাদের যখন এই যে সমাজ ভাঙছে, ক্রমশ বিয়ে এই সমস্ত ব্যবস্থাগুলো ভেঙে যাচ্ছে না, ডিভোর্স ইত্যাদি, এইসব তো হচ্ছে এখনকার, এখন ইটস কোয়াইট কমন, অনেক পরিবর্তন হয়ে গেছে আগে। হ্যাঁ, তো পরবর্তী থেকে আমরা তো মানে একটা ডেকেড পেরিয়ে এসেছি, ডেকেড কেন, একটা যুগ প্রায় পেরিয়ে এসেছি, মানে 12 বছর সেটা আমরা এগিয়েছি না পিছিয়েছি এটা খুব আপেক্ষিক, সেটা তো ঠিকই। তবে এখানে যেটা করছি সেটা হচ্ছে যে দুইটি নারী সম্পর্ক আর কি, এবং তাদের বন্ডিং, একটি ইনফ্যাক্ট একটি পুত্রবধূ আর তার শাশুড়ি, এবং তাদের বন্ধুত্ব, কিন্তু যখন ডিভোর্স আসে তখন কি হয়, সেই সম্পর্কটা কি একটা সইতে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। ঠিক তাই। কি বলে ডাইভোর্স? বীরু ডাইভোর্স চেয়েছে? এত দূর? ও নয়, আমি নিজেই চেয়েছি মা। তুমি কেন? কি অসুবিধা হচ্ছে তোমার বাড়িতে? বাড়ির জন্য নয়, দুজন মানুষের মধ্যে যখন শেষ বন্ধনটুকু ছেড়ে যায় তখন আর। তাহলে বাবলুর জন্যই একদিন ছিলে তুমি এখানে? বাবলু চলে যেতেই বাড়ির সঙ্গে সব সম্পর্ক তোমার ঘুচে গেল? বারবার বাড়ির কথা কেন আনছেন মা? আপনার ছেলের সঙ্গে আমার আর কোনো যোগ নেই। আপনি আমাকে এত বোঝেন আর এটুকু বোঝেন না। সে আর কবে ছিল বাটা তোমাদের? রূপ দেখে বউ আনলুম বটে, কিন্তু কমার যেতে না যেতেই বুঝেছি এদের মধ্যে কোনো আটা নেই। তো কি হলো? কেটে তো গেল 8 বছর নাকি? আমার কথাটা একবার ভাবো দেখিনি, কোনো দিন মনের মিল হয়নি তোমার শ্বশুরের সঙ্গে, তবু কেটে তো গেল 8 বছর, অতগুলো ছেলে পেলেও হলো। ওরে বিয়ে কি আর সবসময় সুখের হয় রে? হয় না। আসল কথাটা কি বলো তো? ওই শ্রীবাস্তব রাজীব আমাকে বিয়ে করতে চেয়েছে। আমি বহু সম্পর্ক আমিও দেখেছি যে হয়তো নারী পুরুষের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই সম্পর্ক আরো নিবিড় হয়েছে। আমাদের দেশে তো বিয়েটা শুধু নারী পুরুষের হয় না, একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের বিয়ে। আমি তুই জানিস আমাদের বহু বন্ধু বান্ধবদের যে অন্য সম্পর্কগুলো কিন্তু আরো বেশি দৃঢ় হয়েছে, যেটা নিয়ে শুরু সেটা নষ্ট হয়ে গেছে। আমার মতে বন্ধুত্বই পৃথিবীতে একমাত্র সত্যিকারের সম্পর্ক। আমার মনে হয় যে আমরাই বিভিন্ন সম্পর্ক
বলে চিহ্নিত যেগুলোকে করি, কখনো আমরা মনে করি যে না এটা সন্তান আর বাবা মার সম্পর্ক, কখনো বলি দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক, কখনো বলি মা মেয়ের সম্পর্ক, কখনো বলি স্বামী স্ত্রী, কখনো বলি প্রেমিক প্রেমিকা, নানান রকম বলি তো, দাদু নাতনি। কিন্তু এই বন্ধুত্বটাকে আমরা নানান নামে চিহ্নিত করি বলে আমার মনে হয়। কারণ যদি স্বামী স্ত্রী বলুন, প্রেমিক প্রেমিকাই বলুন, বা দুই ভাই দুই বোন, বা বাবা ছেলে মা মেয়ে, যাই হোক না কেন, তার মধ্যে যদি বন্ধুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হয় না, এবং সেই সম্পর্কের মূল্যটাও কমে যায় আমার মনে হয়। সনকা আর পারমিতার মধ্যে একটা বন্ধুত্ব, দারুণ বন্ধুত্ব তৈরি হয়। আবার পারমিতা যখন চলে যায়, সনকা একেবারে একা হয়ে যায়। রাজীব আমাকে বিয়ে করতে চেয়েছে, আমি রাজি হয়েছি। আর বীরু? ওর আপত্তি নেই। বাহ, চমৎকার। তবে আর কি, যাও যাও, নিজেরটা গুছিয়ে নিয়ে যে যার কেটে পড়ো। শুধু এই বুড়ি পড়ে থাকুক পাগল মেয়ে নিয়ে সাত পুরুষের বিটে আগলে। সাত পরে ঝড় সব। শোনো শোনো পারু, শোনো, তুমি ভুল করছো। দেখো, তোমার কি আমার বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। আমি তোমাকে বলছি, পুরুষ মানুষ মেয়েদের কোনোদিন কিচ্ছু দিতে পারে না, কোনোদিন না। আমি একদিনের জন্য সুখ পেয়েছি বিয়ের পর থেকে। বাপের বাড়িতে ভাইরা মাথায় করে রাখতো, শ্বশুর বাড়ি এসে দাসী হলুম। আর মনিদা কাপুরুষ। একবার, শুধু একবার যদি মনিদা আমায় মুখ ফুটে বলতো, আমি ঘর সংসার স্বামী সন্তান সব ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যেতুম, কোনোদিন পেঁচু পিঠে তাকাতুম না। কিন্তু পারলো সে বলতে? সাহসী কুলোলো তার? পারে না, পারে না, কেউ পারে না। তুমি ভাবছো বীরুর সঙ্গে তোমার বিয়েটা সুখের হয়নি, ওই শ্রীবাস্তবের সঙ্গে হবে? ভুল ভেবেছো, একদম ভুল। বিয়ের পর দেখবে সব বাইয়ার, কোনো ফারাক নেই। আর তাছাড়া তোমাদের মেলামেশা যে বন্ধ করে দিতে হবে এমন কথা তো আমি বলছি না। শাশুড়ি হয়ে আমি কোনোদিন বাধা দিয়েছি তোমাদের, বলো? তাহলে আর কি চাও বাবু তুমি? আরেকবার কোণের চন্দনে সেজে বিয়ের পিড়িতে না উঠলে শান্তি হচ্ছে না তোমার? ওসব কিচ্ছু আমরা চাই না মা, শুধু কয়েকজন বন্ধু বান্ধবকে ডেকে রেজিস্ট্রেশন করা, ব্যাস। কি বললি? নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ! লজ্জা করলো না তো শাশুড়ির সামনে দাঁড়িয়ে পরপুরুষের কথা বলতে? তাই বলি, অত ঘন ঘন স্কুলটায় যাওয়া কেন? বিরুটা বোকা ভেবেছে ছেলের জন্য যাচ্ছে, আসলে তলে তলে নষ্ট আমি। নষ্ট বজ্জাত মেয়ে মানুষ কোথাকার। আমি যাচ্ছি। হ্যাঁ তাই যা, আর কাপড়ে বেরিয়ে যাবে এই বাড়ি থেকে। যদি এমুক হয়েছিস মুখে নুড়ো চলে দেবো। পারু, পারু দাঁড়া, যেও না। করো করো, যা ইচ্ছে তোমার তাই করো, শুধু শুধু বাড়ি ছেড়ে চলে যেও না পারো। তোমার নয় আপিস আছে, বন্ধু বান্ধব আছে, ওই পাগল মেয়ে ছাড়া আমার আর কে আছে বলো? এটাতে আমি খুব সিম্পল ন্যারেটিভ একটা লিখেছি, কিন্তু সিম্পল ন্যারেটিভের মধ্যে দিয়ে হোপফুলি একটা সিনেম্যাটিক ওয়েতে আমি ওই দুই নারীর সম্পর্কটাকে বার করতে চাইছি। কি হয়েছে বৌদি? কি বলেছো তুমি মাকে? কাঁদছো কেন মা? জানো না মা শরীর খারাপ? ইস, কাঁদে না, কাঁদে না, কাঁদে না মা। এই তো আমি, এই যে। বিশেষ করে স্কিজোফ্রেনিক মেয়েটির জগৎটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগে। মানে সে যদিও একেবারে সেন্ট্রাল ক্যারেক্টার নয়, কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তাদের নিজস্ব আলাদা আলাদা জগৎ যেগুলো রয়েছে। হ্যাঁ, এবং সে খুব ভালো গান গায়, মানে এমনি স্কিজোফ্রেনিক কিন্তু খুব ভালো গান গায়, এবং তার গানের মধ্যে দিয়ে কিন্তু এক একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট হচ্ছে।
আচ্ছা, খুকুকে জানাতে হবে না খবরটা? বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত, আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে। অনেক সময় দেখা যায় কোনো ফিল্ম মেকার সারা জীবন ঘুরে ঘুরে একই থিম নিয়ে ছবি করেন। যেমন ধরুন ঋত্বিক ঘটক সারা জীবন দুই বাংলার কে নিয়ে করে গেলেন ছবি। আমার মনে হয় যে এটা কিছু করার নেই, এটা এক একজন মানুষের জীবনবোধ এক এক রকম। যদি আমার জীবনবোধ আমাকে অন্যদিকে নিয়ে যায়, সেটা স্বতঃস্ফূর্তভাবে আমার ভাবনা চিন্তা সেই দিকে যাবে। আমি চেষ্টা করে এর মধ্যে ঢুকিনি, চেষ্টা করে বেরোতে পারবো না।